চলচ্চিত্র নির্মাতারা যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদের টিএফপির জন্য, তাদের পাওনার জন্য তারা অনেক দিন থেকে ঘুরছিলেন, তাদেরকে বারবার সময় দিয়েও তাদেরকে পারিশ্রমিক দেওয়া হচ্ছিল না। ঈদের আগে তাদেরকে অনেক সময় গত দীর্ঘ কয়েক মাস ধরে তাদেরকে এটার জন্য হয়রানি করা হচ্ছে। তারপরে তাদেরকে গতকালকে বলা হয়েছিল তাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে, তাদেরকে একসাথে সেখানটায় উপস্থিত হতে। তারা সেখানে উপস্থিত হওয়ার পরে তাদের উপরে অতর্কিতে কোনো কারণ এবং কোনো উস্কানি ছাড়াই তাদের উপরে হামলা করা হয়েছে। এই যে হামলা, এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চলচ্চিত্র নির্মাতারা যাদের আমরা আসলে আমাদের কাজ চলচ্চিত্র নির্মাণ, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে, আমরা মজলুমের পক্ষে এবং আমরা জুলুমের বিপক্ষে আমাদের ক্যামেরা, আমাদের কথা, আমাদের কাজ করে যাচ্ছি। আজকে যেভাবে চলচ্চিত্র কর্মীদের উপর হামলা হয়েছে এটা সত্যি খুব উদ্বেগজনক। এ ধরনের গুন্ডামি, এ ধরনের হামলা কোনো মতেই সহ্য করা হবে না। যারা এই হামলা করেছে, যারা এই হামলার সাথে জড়িত, তাদের প্রত্যেককেই চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং অবশ্যই আমাদের যে বকেয়া পাওনা, সেই বকেয়া পাওনা কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে। আজকে আমরা গতকালকে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এখানে সমাবেশ করছি। বাংলাদেশের চলচ্চিত্র এবং বিভিন্ন মাধ্যমের শিল্পী, কলাকুশলী বন্ধুরা আমরা এখানে আমাদের বন্ধুদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং তাদের প্রতি সংহতি জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের বন্ধুদের উপরে হামলা করা হয়েছে যখন তারা তাদের শুধু মজুরি চাইছিল। আমরা জানি যে একটা ন্যায্য মজুরির দাবি এটা কতটা শক্ত একটা দাবি, একটা পাহাড় সমান দাবি। একজন শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর আগে দেওয়ার কথা, কিন্তু আমাদের ঘামের তো দূরের কথা, আমাদের মগজ শুকিয়ে যাচ্ছে, আমাদের ঈদ পার হয়ে যাচ্ছে, আমাদের দিনের পর দিন ঘোরানো হচ্ছে, কিন্তু আমাদের মজুরিটি দেওয়া হচ্ছিল না। যখন আমরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের মজুরির কথা বলতে গিয়েছি, সেখানে আমাদের উপরে হামলা করা হয়েছে রড দিয়ে, পাইপ দিয়ে। সেখানে যে ডিএফপির মহাপরিচালকের কার্যালয়ের মধ্যে যে ফুলের ভাস, সেটা দিয়ে আমাদের উপরে হামলা করা হয়েছে। সেখানে আমরা দেখেছি আমরা আমাদের বন্ধুদের মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছে তারা। এই রক্ত এটা আমরা কিছুতেই মানব না। এই ধরনের গুন্ডামি বাংলাদেশে আমরা সহ্য করব না। যারা এটা করছেন তারা হুঁশিয়ার হয়ে যান। আজকে নতুন সরকার মাত্র 40 দিন হয় নাই তারা ক্ষমতায় এসছে, আপনারা কিসের ইঙ্গিত দিতে যাচ্ছেন? এই ধরনের ঘটনা আজকেই যেন শেষ হয়। এর পরবর্তীতে এ ধরনের কোন সংস্কৃতি কর্মীদের উপরে, চলচ্চিত্র কর্মীদের উপরে হামলা হলে এটার জবাব আমরা শুধুমাত্র মানববন্ধন এবং সাধারণ প্রতিবাদের মধ্য দিয়ে দেব না, এর জবাব আরো কঠোর ভাবে দেওয়া হবে। বন্ধুরা, আজকে এই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আমাদের মাঝে আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন আমাদের প্রখ্যাত চলচ্চিত্রকার, আমাদের একজন গুণী চলচ্চিত্র নির্মাতা বাংলাদেশের আকরাম খান। তিনি সবার শুরুতে আমাদের কিছু বলবেন। তারপরে আমাদের যারা গতকাল এখানে আহত হয়েছেন সেসব বন্ধুরা আমাদের সাথে আছেন, তারা তাদের অভিজ্ঞতার কথা বলবেন, তাদের সেই দুর্বিষহ অভিজ্ঞতাগুলো আমাদের সাথে এখানে জানাবেন এবং তারপরে আমরা আমাদের দাবিগুলো আজকে জানাবো। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এখন কথা বলবেন চলচ্চিত্র নির্মাতা এবং আজকের অনুষ্ঠানের সভাপতি আকরাম খান। আমি কালকে যখন আমি একটু পরের সংবাদগুলো দেখতে পেয়েছি, যেহেতু আমার ফেসবুক নেই, আমাকে আমার সহকর্মী বন্ধুরা, চলচ্চিত্র কর্মীরা, সংস্কৃতি কর্মীরা আমাকে পাঠানোর পর আমি দেখেছি, আমি স্তব্ধ হয়ে গেছি যে আমাদের খুব কাছের মানুষগুলোকে যখন দেখেছি এরকম হতাহত হতে, এবং সেটাও ডিএফপির ভিতরে একটা সরকারি প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের প্রামাণ্য চিত্র থেকে শুরু করে নানা রকম চলচ্চিত্র সংস্কৃতির কর্মকাণ্ড ঘটে, সেখানে রাষ্ট্রীয় একটি জায়গায় এইভাবে করে যদি অনিরাপদ হয় বাংলাদেশের চলচ্চিত্র কর্মীরা তাদের নিজেদের ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা বরাবরই দেখে এসেছি যে বাংলাদেশে সংস্কৃতি কর্মীরা, চলচ্চিত্র কর্মীরা অরক্ষিত ও নিরাপত্তাহীন। গত সরকারের আমলে আমরা দেখেছি ডিজিটাল অ্যাক্টের নামে কিভাবে করে বাংলাদেশের সংস্কৃতি
কর্মীদেরকে মুখ বন্ধ করা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে। দেখেছি 28-এ গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রোডাকশন ম্যানেজারকে মব কিভাবে করে মেরে ফেলেছে একদিনের মধ্যে। আমরা এই ধরনের আবুল সরকার এখনো আমরা জানি জেলখানা থেকে বের হয়নি। এইভাবে করে সংস্কৃতি কর্মীরা যদি অনিরাপদ থাকে তাহলে এই দেশ কি, এই দেশে তাহলে বিবেক, এই সংস্কৃতি কর্মীরাই তো এই দেশের বিবেক, এই দেশের কণ্ঠ। এই চিরতরে কি এই কণ্ঠকে রোধ করে দেওয়া হবে? সেটা আমরা কোনো মতেই হতে দিব না। এবং এটা তো সব বাংলাদেশের শুধু সরকারি জায়গায় না, প্রত্যেকটা জায়গায় আমি বলবো বাংলাদেশের যারা চলচ্চিত্র কর্মী আছে তাদের এর মজুরি ঠিক মতো দিতে হবে এবং এই কোনো রকম টাল বাহানা হবে না। এবং এখানে অবশ্যই গতকালকে যে নেককারজনক ঘটনা ঘটেছে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এর বিচার আমরা দাবি করছি। এবং সামনে সরকারের কাছে জানতে চাচ্ছি তাদের সাংস্কৃতিক, আমরা বাংলাদেশে এই পর্যন্ত যে নির্বাচন করে যারা ক্ষমতায় এলেন বা যেই দলই নির্বাচন করেছেন তাদের মধ্যে আমি কোনো সাংস্কৃতিক রূপরেখার কোনো স্পষ্ট ইশতেহারের মধ্যে কিছু দেখতে পাইনি। সংস্কৃতি কর্মীদের নিরাপত্তাও আমরা দেখতে পাইনি, চলচ্চিত্র কর্মীদের নিরাপত্তাও দেখতে পাই। এবং চলচ্চিত্র কর্মীরা এত বছর ধরে মর্যাদাহীন একটা নাগরিক হিসাবে বাংলাদেশে বাস করে, এদেরকে মর্যাদা দিতে হবে, এদেরকে কিভাবে করে তাদের সুরক্ষা দিতে হবে এটা নিশ্চিত করতে হবে। এবং কোনো এই ঘটনা তো ঘটবেই না, আমরা সামনে চাই এটা একটা গণতান্ত্রিক সরকার, সামনে ইলেকশন মনে করতে হবে যে এই সরকার আজকে যে ক্ষমতায় গিয়েছে সেখানে সংস্কৃতি কর্মীদেরও গণতন্ত্র ফিরিয়ে এনে এই সরকার যে আসতে পেরেছে তার পেছনে বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের অনেক অবদান আছে এবং তাদেরকে ভুলে গেলে হবে না, তাদেরকে এইভাবে করে অত্যাচার করা যাবে না। এবং আমি এখন বেশি কথা বলবো না, আমি চাচ্ছি যে যারা নাকি গতকালকে ঘটনার শিকার হয়েছিলেন তাদের মধ্যে কেউ কেউ উপস্থিত আছেন, আমি তাদের মুখ থেকেই এখন কথা শুনতে চাই। ধন্যবাদ। সংগ্রামী জনতা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা এবং পেশাজীবী মানুষজন, সংস্কৃতি কর্মীরা। আমাদের মাঝে এখন কথা বলবেন মায়ের ডাক সংগঠনের কর্মী এবং মানবাধিকার কর্মী, চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান জোহান। গতকালকে তিনি ঘটনাস্থলে ছিলেন, তার উপরে হামলা হয়েছে। আমরা তার মুখ থেকেই গতকালকে ঘটনার বিবরণ শুনতে চাই, আপনারা তার কথা শুনবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা শাহবাগের সামনে দাঁড়িয়েছি। এই ঘটনাটা আমার কাছে খুবই পরিচিত, কারণ 2021 সালের পর থেকে মায়ের ডাকের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা ঠিক শাহবাগের এই পাশে দাঁড়াইতাম। এখানে আমাদের পাশে ভুক্তভোগীরা দাঁড়াইতো, যাদের ছোট ছোট মেয়েরা দাঁড়াইতো, বাচ্চারা দাঁড়াইতো, মা বাবা দাঁড়াইতো, যাদের পরিবারের স্বজনরা গুমের শিকার হয়েছে। এবং আমরা গুটি কয়েক মানুষ থাকতাম, 10 জন, 15 জন, 20 জন, কিন্তু আমাদের সামনে অনেক মিডিয়া কর্মীরা থাকতো এবং আমরা আমাদের কথা বলার চেষ্টা করতাম। এবং তখন কথা বলা খুবই কষ্টকর ছিল, কিন্তু আপনারা মিডিয়া থাকার কারণে আমাদের কথাগুলো অনেকের কাছে পৌঁছাতো। ঠিক গণঅভ্যুত্থানের পরে আবার আমরা সেই শাহবাগের সামনে দাঁড়িয়েছি এবং সেইভাবেই আমাদেরকে নিপীড়ন করা হচ্ছে এবং আমরা নিপীড়কের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। এবং আমাদের চাওয়াটা খুবই সামান্য, আমরা একটা ন্যায় বিচার চাই এবং আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে আমরা সেই অন্যায়ের বিচারটা চাই। আমরা দীর্ঘদিন একটা সংগ্রামের মধ্যে থেকে গেছি, আমরা দীর্ঘদিন অনেক মানুষকে দেখছি যে তারা নির্যাতনের শিকার হয়েছে, আমরা অনেক সাংস্কৃতিক কর্মীদের দেখছি যারা ডিজিটাল নিরাপত্তা আইনে যারা জালে করে তাদেরকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে।
আমরা এখন একটা গণতন্ত্রের মধ্যে আছি, আমাদের একটা ইলেকশন হয়েছে, ইলেকশনের পরে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে যদি আমরা এখনো সেই আগের প্র্যাকটিসের মধ্যে চলে যাই তাহলে আমাদের নিজেদের মধ্যে কি পরিবর্তনটা হলো। আমি তো 5 তারিখের পরে কখনোই আর শাহবাগে দাঁড়াতে চাই না, কারণ শাহবাগে দাঁড়ানোর স্মৃতিটা আমার কাছে খুব কঠিন। কারণ আমি যখন শাহবাগে দাঁড়াতাম আমি দেখতাম যে ভুক্তভোগী পরিবাররা হাউমাউ করে কাঁদতেছে, কারণ তারা কোনো বিচার পাচ্ছে না। এবং 5 তারিখের পরে আমরা কি দেখবো, আমরা দেখবো যে ঠিক আছে আমরা আর শাহবাগে দাঁড়াবো না, আমাদের কাছে গিয়ে বিচার দিবে যে ঠিক আছে তোমাদের সাথে অন্যায় হয়েছে, তোমরা বিচার চাও, তোমাদের প্রতি ন্যায় বিচার করা হবে। এখন আমাদের উপর আবার সেই বিভিন্নভাবে ভুক্তভোগীদের সাথে আবার অন্যায় করা হচ্ছে। আমরা যারা মানবাধিকার কর্মী আমাদের জন্য মনে হইতেছে যে সংগ্রামটা আরো কঠিন হয়ে গেল। আমরা 15 বছর একটা সংগ্রাম করলাম, আমার মনে হয় আবার আমাদের হয়তো আরো 10 বছর সংগ্রাম করতে হবে, আমাদেরকে এটা থেকে পরিত্রাণ হবে না। আমরা কি এমন একটা সমাজের মধ্যে কোনোদিন আসবো না যেখানে ন্যায় বিচার হবে? আমরা কি এমন একটা সমাজের মধ্যে আসবো না যেখানে কোনো মানুষকে অন্যায়ভাবে অবিচার করা হবে না? আমি দীর্ঘদিন যারা আমাদেরকে নির্যাতন করেছে তারা অপরাধী, তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। তারা ছাত্রদল পরিচয়ে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের উপর জুলুম করেছে। আমি নিজে দীর্ঘদিন পারভেজ আলম থেকে শুরু করে চঞ্চল, খালেদ হাসান সোহেল, সাজিদুল ইসলাম সুমন থেকে শুরু করে এমন কোনো বিএনপির ভুক্তভোগী নাই তাদের পাশে না দাঁড়াইছি। যে বিএনপি মজলুম ছিল, যে ছাত্রদল মজলুম ছিল, তারা এখন কেন জালিম হবে? তারা কি শিক্ষা নিল? তারা তো এই গল্পগুলোর মধ্যে থেকে বড় হয়েছে। আমরা যে এখন এই সময়টা আসছি, আমরা কিন্তু প্রত্যেকটা একটা ঘটনার মধ্যে থেকে আসছি। আমরা কিন্তু অনেকগুলো স্মৃতি আমাদের মধ্যে আছে, আমাদের জীবনটা কিন্তু স্মৃতি দ্বারা চালিত। এবার আমরা আমাদের জীবনে আমরা পরবর্তীতে কি করব সেটা কিন্তু আমাদের পূর্ববর্তী যে স্মৃতি সেখান থেকে তৈরি। তা আমরা যে স্মৃতিগুলো নিয়ে বড় হয়েছি, আমরা যে স্মৃতিগুলো দেখলাম যে এখানে অন্যায় অত্যাচার করা হয় এবং আমাদের যে সংগ্রামটা ছিল এগুলো করা যাবে না, আবার তারাই সেই সংগঠন আবার সেই অন্যায়টা করতেছে। এবং এই জিনিসটা আমার কাছে আরো বেশি হতাশাজনক। কিভাবে হামলা এবং আমি কালকে ঘটনাটা বলেন। গতকালকে যেহেতু আমরা দীর্ঘদিন এই বিষয়ে আমাদের যারা অন্যরা আরো বিস্তারিত ভাবে বলবেন, কিন্তু আমি একটা কথা বলেই শেষ করতে চাই যে আমাদের সংগ্রাম চলমান এবং আমাদের সংগ্রাম চলবে এবং আমরা সবসময় চেষ্টা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং ইনসাফের বাংলাদেশ তৈরি করার জন্য আমরা মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন আমাদের সামনে কথা বলবেন আব্দুর রহমান, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের কর্মী এবং চলচ্চিত্র নির্মাতা। এখন গতকালকে তিনি এই ঘটনার ভুক্তভোগী এবং তার উপরে হামলা হয়েছিল। আমরা তার কাছ থেকে গতকালকে ঘটনাটি শুনি। ব্যানারটা একটু ডাউন করেন, ব্যানারটা অনেক উপরে। আপনি সামনে আসেন, সামনে আসেন। ছাত্র অবস্থায় আমরা যখন কোনো অন্যায় কোনো কিছুর প্রতিবাদে দাঁড়াতাম তখন ছাত্রলীগের দৌড়ের উপর থাকতাম। শাহবাগ আমরা সারা বছর আমাদের জেনারেশন আমরা ছাত্রলীগ দেখেই বড় হয়েছি। আজকে এখন আমাদের ছাত্র দলের দৌরাত্ম্য দেখে চলতে হচ্ছে। আজকে আমার 3টা সেলাই লাগছে, আমার সাথে আরেকজন ছিল, তাকে ফুলের টপ দিয়ে মারা হয়েছে, সে হত্যা হইতে পারতো, তার সে যে বেঁচে আছে এটা আকস্মিক বিষয়। আমি চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক। দায়ীরা ধন্যবাদ। ভাই ঘটনা বিস্তারিত বলেন, ঘটনা বিস্তারিত বলতে হবে তো। বলতে কথা
সবাই শুভ বিকেল এবং আসসালামু আলাইকুম। নির্মাতা, লেখক এবং আমি একজন সাংস্কৃতিক কর্মী, চলচ্চিত্র কর্মী। আমি প্রথমে আপনাদের গতকালকে ঘটনার আমি সংক্ষেপে জিনিসটা ব্যাখ্যা আপনাদেরকে জানাবো। এরপর আমি কিছু কথা বলবো এবং আমাদের দাবি দাওয়াগুলো আপনাদেরকে জানাবো। আচ্ছা, আমরা এই যে প্রজেক্ট, সেটা তো জুলাই চলচ্চিত্র 2025, এটি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ডিপার্টমেন্ট অফ ফিল্ম এন্ড পাবলিকেশনের আওতায় এই প্রজেক্টটি হচ্ছিল। এটা আমরা ফিল্ম মেকার এটা বানানোর দায়িত্ব পেয়েছি। এটা গত বছরের অক্টোবর নাগাদ, এবং আমাদের প্রাথমিকভাবে আমাদের এই জুলাই এবং এই যে চলচ্চিত্রগুলো এখানে নির্মিত হচ্ছিল সবগুলো স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্র এবং কিছু মিউজিক ভিডিও, এবং সবগুলো ডিউরেশন 20 মিনিটের কম। তো সেই প্রজেক্টের শুরুতে আমাদেরকে একটি নির্মাণকালীন অগ্রিম সেটা আমাদের দেওয়া হয়। আমরা সেই টাকার মধ্য দিয়ে এবং আমাদের নিজেদের পকেটের থেকেও টাকা ওখানে দিয়ে আমরা প্রজেক্টগুলো শেষ করি। আরো 2 মাস আগে, প্রায় 2 মাস ধরে আমাদেরকে নানা দিন তারিখ বলার পরেও আমাদের যে বাকি যে নির্মাণ ব্যয় সেটি দেওয়া হচ্ছিল না। এর মধ্যে আমাদের ঈদের আগে একদিন ডেট দেওয়া হয়েছিল, সেদিন তারা বিভিন্ন ব্যাংকিং ইস্যু এইসব দেখিয়ে তারা টাকাটা দেয়নি। এরপর ঈদের পরে আমাদের গতকালকে সবাইকে ওখানে ডাকা হয়েছে, আমরা সবাই গেছি যারা এই ফিল্মগুলোর দায়িত্বপ্রাপ্ত ছিল। আমরা দুপুর 2:30 থেকে ওখানে উপস্থিত ছিলাম। আমাদেরকে প্রাথমিকভাবে ওই যে আমরা যে নির্মাণ ব্যয়, যেটা আমাদেরকে বাকি নির্মাণ ব্যয় যেটা আমাদেরকে দেওয়ার কথা ছিল, সেখান থেকে আরবিট্রারিলি প্রায় 1,30,000 থেকে 1.5 লক্ষ টাকা এক্সট্রা তারা কেটে রাখছিল। আমরা জানতে চেয়েছি এটা কিসের, আমাদের তো এটা কোনো কথা ছিল না। তখন তারা বলে যে তাদের কিছু খরচাপাতি হয়েছে। তো আমরা তাদের জানাই যে আমরা যে খরচাপাতি হয়েছে সেগুলো আমরা সকলে মিলে আমাদের যে প্রজেক্টের টাকা সেখান থেকে আপনাদেরকে দিয়ে দিব। পরবর্তীতে আমরা জানতে পারি মূলত কাহিনী হচ্ছে যেই চিত্রগ্রাহক ডিএফপির যে অ্যাপয়েন্টেড কর্মকর্তা, যে চিত্রগ্রাহক মশিউর রহমান, তার আওতায় যে প্রজেক্টগুলো ছিল সেই বিলগুলো তার ব্যাংকে আসার পরেও সে এটা ডিএফপির কাছে হস্তান্তর করেন। যখন তাকে ডিএফপি থেকে সকাল থেকে তাকে কল দেওয়া হচ্ছিল যেন সে অর্থগুলো ডিএফপিতে হস্তান্তর করে, কিন্তু সে সেটা করেনি। সে সন্ধ্যা 7টার থেকে আসার পর সে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই সে ওইখানে এক ধরনের পাওয়ার দেখতে শুরু করে, যে বলে যে আমরা এটা পরবর্তীতে দেখবো, এই টাকা কখন দেওয়া হবে। সে কোনো ধরনের কথাবার্তা ছাড়া সে ওখান থেকে আমাদের যে প্রাপ্য টাকা সেটা না দিয়ে সে ওখান থেকে চলে যেতে চায়। তখন আমরা এটার প্রতিবাদ জানাই, তার কাছে জানতে চাই অবশ্যই আপনাদেরকে আমাদের যে ন্যায্য মজুরি, যে পাওনা, সেটা আপনাদের বুঝিয়ে দিতে হবে। এর মধ্যে ওনার ছোট ভাই হচ্ছে হাবিবুল্লাহ বাহার, এই কলেজের যে কলেজ, সেই কলেজের প্রাক্তন যে ছাত্র দলের যে কমিটি ছিল তার সিনিয়র সহসভাপতি, তার নাম হচ্ছে আতিকুর রহমান। তাকে ফোন দেয়, তার নেতৃত্বে সেখানে প্রায় 30 থেকে 40 জন, এটা কিন্তু এটা আপনাদের মনে রাখতে হবে, ডিএসপি কিন্তু কি সরকারি প্রতিষ্ঠান, এটা একটি কেপিআই ভুক্ত এরিয়া। সেখানে পুলিশ প্রহরা থাকে। সে পুলিশ প্রহরা ভেঙে তারা সেখানে 30-40 জনের একটা মব, তারা ওখানে আসে এবং ডিজি রুমের মধ্যেই তারা আমাদের উপর অতর্কিত, কোনো কথাবার্তা ছাড়া, কোনো ধরনের উস্কানি ছাড়া, কোনো বিষয় ছাড়াই তারা আমাদের উপর আক্রমণ শুরু করে। এবং প্রথমে এই যে আপনারা শুনেছেন, এই যে মানবাধিকার কর্মী মুস্তাফিজুর রহমান জোহান, তারপর এই যে আমাদের আব্দুর রহমান ভাই আমার সাথে কাজ করে, যে মোহাম্মদ গোলাপ শাহ, তার মাথা ফাটিয়ে দিয়েছে, সে এখন সিটি স্ক্যানে আছে, সে আসবে একটু পরেই, আপনারা দেখতে পাবেন। তারপর নাসিফার আমিন, আমি ব্যক্তিগতভাবে, এছাড়া আরো অনেকেই তারা ছিল। আমরা প্রায় 10-12 জন ছিলাম। প্রত্যেকে কোনো না কোনো ভাবে আহত হয়েছে, কেউ গুরুতর আহত হয়েছে, কেউ কম আহত হয়েছে।
এরপর সেখানে তারা আমাদেরকে আক্রমণ করে, তারা ওখান থেকে নির্বিঘ্নে চলে যায়। এটা 5-10 মিনিট আক্রমণ করে, তারপর তারা নির্বিঘ্নে চলে যায়। শুধুই টাকার জন্য? হ্যাঁ, শুধুই টাকার জন্য? টাকার জন্য, হ্যাঁ। তারপর ওইখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে নড়বো না। আমরা মার খাওয়ার পরও সেখানে বসেছিলাম। সেখানে পরবর্তীতে আমাদের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, উনি তৎক্ষণাৎ ওখানে ব্যবস্থা নেন। উনি ওখানে ওনার লোক পাঠান। ওখানে রমনা মডেল থানার পুলিশ যারা কর্মকর্তা তারা আসেন এবং পরিকল্পনা মন্ত্রী, প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির, জনসংহতির বিভিন্ন নেতৃবৃন্দ আসেন। আমরা আমাদের কমিউনিটির যারা ফিল্ম মেকার কমিউনিটি তাদেরকে আমরা জানাই, তারাও আসেন। সেখানে আমরা প্রায় 10টা-11টা অব্দি ছিলাম। তারা মামলাটা, আমরা একটা অভিযোগ দায়ের করেছি, মুশফিকুর রহমান জোহান, তিনি বাদী হয়ে রমনা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে পুরা বিষয়টি নিয়ে। এখন রমনা থানা সেটা নিয়ে তদন্ত করছে। তদন্তের মাঝখানে আমরা জানতে পারলাম কি ওইখানে যে সিসিটিভি ফুটেজ ছিল, সিসিটিভি ফুটেজ গুলো নাই। এটা কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, আপনারা এটা মাথায় রাখতে হবে। সিসিটিভি ফুটেজ গুলো নাই। তারা এখন পুলিশ কর্মকর্তারা সেই সিসিটিভি ফুটেজটি উদ্ধারের চেষ্টা করছে। আমরা একটু আগে জানতে পেলাম এই যে ছাত্রদল, যুবদলের যারা প্রাক্তন কিংবা বর্তমান কমিটির যারা কর্মী, তাদের বিরুদ্ধে তাদের সংগঠন কোনো ধরনের ব্যবস্থা এখনো নেয়নি। তারা মাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, যেখানে আপনারা অলরেডি এটা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। ওইখানে রক্তের দাগ, ওইখানে আহতদের ছবি, এরা পুলিশরাও দেখছে। ওইখানে এই তাদের বিভিন্ন নেতৃবৃন্দও আসছিল, তারাও দেখছে। এত কিছুর পরেও, এত প্রমাণ থাকার পরেও তারা কেন টালবাহানা করছে আমি এটা বুঝতে পারছি না। এটা আপনাদের, এখন আমরা আপনাদেরকে জানালাম, এটা আপনাদের দায়িত্ব। আমি মনে করি সংবাদকর্মী হিসেবে সেটি একদম যেখানে এটা পৌঁছানো দরকার সেখানে আপনারা পৌঁছাবেন। আপনাদের দাবিগুলো জানাবেন। আমরা এখন আমাদের যে দাবিগুলো, আমাদের 6টা দাবি আছে, আমরা দাবিগুলো আপনাদের একটু জানাবো। আপনারা আমাদের কাছ থেকে এটি সংগ্রহ করে নিয়ে যাবেন। আমাদের দাবি 1, আচ্ছা আমি একটু পড়ে শোনাই পুরোটা, তারপর আপনার দাবিগুলো পড়ছি। চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর ডিএফপিতে চলচ্চিত্রকার ও সংস্কৃতি কর্মীদের উপর সন্ত্রাসী হামলার বিচার চাই। গত 30 মার্চ 2026 সোমবার সন্ধ্যায় তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপিতে জুলাই গণঅভ্যুত্থানের উপর প্রামাণ্য চিত্র নির্মাণের সাথে সম্পৃক্ত চলচ্চিত্রকার ও সংস্কৃতি কর্মীগণ তাদের বকেয়া পাওনা নিতে গেলে ডিএফপি কার্যালয়ে যাওয়ার পর তাদের উপর সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। ডিএফপির চিত্রগ্রাহক বর্তমানে তিনি সাময়িকভাবে বহিষ্কার। মশিউর রহমান চলচ্চিত্র নির্মাতাদের বিরাটকে রাখেন এবং বহিরাগত 50 থেকে 60 জন সন্ত্রাসী ডেকে নিয়ে আসেন, যারা নিজেদের সরকার দলীয় ছাত্র সংগঠন, যুব সংগঠনের সাথে সম্পৃক্ত বলে পরিচয় দেন। সন্ত্রাসীরা চলচ্চিত্রকারদের ডিএফপির মহাপরিচালকের কক্ষে আটকে রেখে বেধড়ক মারধর করেন। চলচ্চিত্রকারদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সন্ত্রাসী হামলার সাথে জড়িত মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকার আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের উপর সরকারি কার্যালয়ে জুলাই পক্ষে চলচ্চিত্রকার ও সংস্কৃতি কর্মীদের উপর এমন অতর্কিত হামলার ঘটনা ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং নিম্নোক্ত দাবিগুলো পেশ করছি। 1, সিসিটিভি ফুটেজের সহায়তায় সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে হবে। আপনারা যদি জানতে চান কারা কারা ছিল, আমরা কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি, তাদের নামও আমরা আপনাকে বলবো। 2, অভিযুক্ত ডিএফপি কর্মকর্তা মশিউর রহমান সহ ডিএফপির যে সকল কর্মকর্তা কর্মচারী এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 3, আক্রান্ত চলচ্চিত্রকার ও সংস্কৃতি কর্মীদের যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের ওখানে একজনের যে আব্দুর রহমানের ব্যাগ চিন্তা করে নিয়ে গেছে ওরা, ওখানে আমাদের হার্ড ড্রাইভ ছিল, ওখানে আমাদের অন্যান্য যন্ত্রপাতি ছিল, সেগুলো তারা নিয়ে গেছে। 4, চলচ্চিত্রকার সহ সকল ধরনের সংস্কৃতি কর্মীদের নিরাপদ কাজের পরিবেশের নিশ্চয়তা দিতে হবে। 5, সরকারি অর্থায়নে নির্মিত চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত আর্থিক অনিয়মের ঘটনা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6, সরকারি অফিস সহ দেশের সর্বত্র নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারি। আর আপনারা যদি জানতে চান কাদেরকে আমরা শনাক্ত করেছি, যারা হামলার নেতৃত্ব দিয়েছে, তাদের পরিচয় আপনাদের সামনে বলতে